জি আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ডায়াবেটিস ঘরে ঘরে কেন হচ্ছে এরকম আর কি। তো আজকে ডায়াবেটিস কিভাবে সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে ঔষধ ছাড়াই। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখানে তো লাখ লাখ ভালো হয়ে যাচ্ছে, আর আমার এখানে মাঠে আমি যাদেরকে নিয়ে এক্সারসাইজ করছি আর যাদেরকে নিয়ে কাজ করছি, এদেরও মানে ডায়াবেটিস কিভাবে সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে ওষুধ ছাড়াই, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। গত ভিডিওতেও বলেছি মূলত ডায়াবেটিসটা কি, কোষে চর্বির ওভারলোড। এই তো কিভাবে চর্বিতে ওভারলোড হয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে ডায়াবেটিস হয়েছে, মোটামুটি ওইটা নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছি। আর আজকে মূলত ডায়াবেটিসটা সম্পূর্ণ ভালো হবে যেভাবে, ওইটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। মানে যেইভাবে আমাদের এখানে ভালো হচ্ছে এবং শত শত মানুষের এখান থেকে ডায়াবেটিস থেকে উঠে আসছে। এখানে একটা কথা বলে নি, অনেক বিষয়টা আসে যে যতদিন নিয়ম মেনে চলা যায় ততদিন ডায়াবেটিস ভালো থাকে, তারপরে যদি আবার ভাত খায় তাহলে ডায়াবেটিস বেড়ে যায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে যারা ডায়াবেটিস রুগী ছিল আগে, এখন ভাত খায়, তাদের ডায়াবেটিস আর বাড়ে না, তাহলে ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হয়, এটা জেনে রাখেন। আচ্ছা, এবার আসেন, তো কোষটা ওভারলোড হয়েছে কি দিয়ে? চর্বি দিয়ে। আর চর্বিটা হয়েছে কিভাবে? অতিরিক্ত খেয়ে, এক্সারসাইজ না করে, রাত জেগে অলস জীবনযাপন করে, টেনশন করে। আচ্ছা, এবার আসেন, চর্বি দিয়ে চর্বি তোলা, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এই সিস্টেমে আমাদের আসতে হবে। আমার শরীরে অতিরিক্ত চর্বি আছে, এই চর্বিটাকে গলাইতে হবে। মানে কোষটা চর্বিতে মানে পরিপূর্ণ হয়ে আছে, সেই কোষটাকে খালি করব। একদম খালি না, যতটুকু খালি করার দরকার ততটুকু খালি করব, তাহলে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এবার আসেন, আমার শরীরে চর্বি আছে, আমাকে চর্বি খেতে হবে। কথাটা শুনলেই যেন কেমন ভয় লাগে যে চর্বি খাবো আবার, এমনিতে চর্বি বেশি শরীরে। এইখান দিয়ে কথা একটু আগে বললাম যে কাটা দিয়ে কাটা তুলতে হবে, এই হচ্ছে কথা। এখন আসেন, প্রথম থেকে আপনি কিভাবে মেনটেন করবেন। আগে চিনিগুলো আমি গত ভিডিওতে চিনিয়েছি যে এই খাবারগুলোতে চিনি থাকে, তো ওই খাবারগুলোকে আপনাকে আস্তে আস্তে বাদ দিতে হবে। যেমন এক নিঃশ্বাসে বলি, ভাত, রুটি, ফল, দুধ, ডাউল, মুখে যেটা মিষ্টি লাগে, মাটির নিচের সবজি, মিষ্টি কুমড়া, কাঁচাগোলা, কলা, ছোলা বুট। এটা নিয়ে ইদানিং দেখছি খুব কমেন্ট আসতেছে, ছোলা বুটগুলো হচ্ছে ডাইরেক্ট চিনি। এই চিনি জাতীয় খাবারগুলোকে আপনাকে আগে চিনে নিতে হবে, নিয়ে আবার শুরু করবেন খাবারটা কিভাবে। প্রথম থেকে আমি বলি, একদম প্রথম থেকে কিভাবে বলি, আপনি ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন, কিভাবে আপনার চর্বি গলা শুরু হবে, কিভাবে আপনার ক্ষুধা কমে যাবে, শুরু থেকে বলি, অত কথা নাই। প্রথমে ঘুম থেকে উঠে আপনি বেকিং সোডা উইথ ভিনেগার অথবা বেকিং সোডা উইথ লেমন, এইটা একটা তৈরি করে খাবেন। আমার বহু ভিডিও দেওয়া আছে এইভাবে কিভাবে তৈরি করতে হবে। ঘুম থেকে উঠেই বেকিং সোডার সাথে ভিনেগার অথবা বেকিং সোডার সাথে লেবু দিয়ে বিক্রিয়া করে সুন্দর যে ফেনা হয় ওইটা খেয়ে নেবেন, জাস্ট শেষ। তারপরে আপনি আপনার অজু করে নামাজ পড়ে শেষে এক্সারসাইজে যাবেন। এর মধ্যে আপনি পিঙ্ক সল্ট দিয়ে পানি খাইলে খাইতে পারেন, না খাইলেও না খাইতে পারেন। সকালে আপনি এক্সারসাইজ করবেন, ঘাসে হাঁটবেন, শ্বাসের ব্যায়াম করবেন। প্রথম দিকে যারা শুরু করবেন তারা অল্প এক্সারসাইজ করবেন, যারা এক্সারসাইজে অভ্যস্ত তারা বেশি করতে পারবেন, আর যারা কোনোদিনই এক্সারসাইজ করেননি তারা অল্প দিয়ে কেবল হাঁটা শুরু করবেন। তারপর হাঁটতে পারলে দৌড়াবেন। তারপর আমি যে প্রতিদিন সকালবেলা লাইভে এক্সারসাইজ দিই, ওটা আমারটাও ফলো করতে পারেন। ওখানে বিভিন্ন ভ্যারাইটির এক্সারসাইজ থাকে, 5 দিন 5 রকমের, 6 দিন 6 রকমের এক্সারসাইজ থাকে। এই এক্সারসাইজটা করলেন। এই এক্সারসাইজ করার সময় নিসার ভাই আমার সাথে ব্যায়াম করে কোমর ব্যথার অনেক উপকার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই এক্সারসাইজ করার সময় আপনার যদি পিঙ্ক সল্ট দিয়ে পানি খাওয়ার প্রয়োজন হয়, পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন। আর যদি মনে করেন কুসুম গরম পানি, লেবু, ভিনেগার, পিঙ্ক সল্ট একসঙ্গে দিয়ে খাবেন, খুবই ভালো। এবং আপনি এনার্জি পাবেন, আপনার এনার্জি লস হবে না, এক্সারসাইজ করতে মানে খারাপ লাগবে না। আচ্ছা, আপনি 1 ঘন্টা আধা ঘন্টা যে যেমন পারেন তেমন একটা এক্সারসাইজ করে এসে একটা টারমারিক টি খাবেন। টারমারিক টি এর মধ্যে যেহেতু আপনি ফ্যাট অ্যাডাপ্টেশনে যাবেন, তখন আপনাকে এই মধু নেওয়া যাবে না। টারমারিক টি তো মধু ব্যবহার করে অনেকে, টারমারিক টি মধু নেওয়া যাবে না, যেহেতু আপনি প্রথম ফ্যাট অ্যাডাপ্টেশন করতে যাচ্ছেন, মানে চর্বি দিয়ে চর্বি গলাইতে যাচ্ছেন। এই দিয়ে ওই টারমারিক টি খাবেন। টারমারিক টি এর মধ্যে টারমারিক পাউডার থাকবে, কোকোনাট অয়েল থাকবে, পিঙ্ক সল্ট থাকবে, কুসুম গরম পানি থাকবে। 250 ml কুসুম গরম পানি, 1 চা চামচ অথবা 2 চা চামচ কোকোনাট অয়েল। আর যেই আপনার ওই হলুদের মধ্যে যে একটা কাপ, মানে ছোট্ট একটা চামচ থাকে, 1 চা চামচ হলুদ নিয়ে নেবেন, চা চামচ না, ছোট্ট চামচটা, স্বাদ মতো পিঙ্ক সল্ট নেবেন। নিয়ে এটা একটু গরমই নেবেন, আপনি সমস্যা কি, ফুটাবেন না, পানিটা গরম নিয়ে গ্লাসের মধ্যে মাখানি এটা খেয়ে নিলেন। এটা খেলে আপনার ক্ষুধা চলে যাবে। আচ্ছা, দিয়ে তারপরে
এই খাবারটা খাওয়ার পরে আপনার যখনই মনে করবেন যে আবার কিছু খাইতে ইচ্ছা করছে, তখনই ওই যে যেটা বললাম কুসুম গরম পানি, পিঙ্ক সল্ট, লেবুর রস, ভিনেগার, এটা আবার গরম করে নিয়ে আবার খাবেন। মানে এইটাই বারবার যদি খান আপনার ক্ষুধাটা কমে যাবে, মানে সরি ক্ষুধাটা লাগবে না, এনার্জিটা ফিল হবে। আর যখন দেখছেন ক্ষুধা লেগেই যাচ্ছে আর থাকতেই পারতেছেন না, তখন আপনি খাইতে বসবেন। এই জায়গায় একটা বিষয় থাকে, প্রথম খাবারটা দিনের আজীবন সবসময় শাক সবজি, ডিম, মাছ, বাদাম, সালাদ এর উপরে রাখার চেষ্টা করবেন। ডিম কয়টা খাইতে পারবেন, যটা খাইতে পারবেন তয়টা খাবেন। ঘি দিয়ে ডিম সুন্দর করে পোস্ট করে নেবেন, ওয়াটার কালারটা হোয়াইট কালার হবে, কুসুমটা নরমই থাকবে, সুন্দর হবে। 4-5টা ডিম একসঙ্গে দিয়ে ঘি দিয়ে পোস্ট করে নিয়ে তুলে নেবেন। আচ্ছা, প্রথমে সালাদ খাবেন, তারপরে সবজি খাবেন, তারপরে আপনি ডিম খাবেন, বাদাম খাবেন, যতখানি ইচ্ছা আপনার ধরবে আপনি খাবেন। ঠিক তারপরে আপনার মনে করেন যখন ক্ষুধা লাগবে, প্রথম দিনে আসে ক্ষুধা লাগবে, আবার সেম একই খাবার খাবেন। আর যদি ক্ষুধা না লাগে খাবেন না, কি খাবেন, ওই পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন। আর যদি ওর মধ্যে লেবু রস দিতে পারেন কোনো সমস্যা নেই, ভালো। আর দিয়ে দিনের যখন যে আবার ক্ষুধা লাগবে তখন আবার আপনি এই খাবারটা পেট ভরে খাবেন। মানে পেট ভরে মানে যতটুকু দরকার, যে প্রথম 2 দিন এই খাবারগুলোর সাথে নেক্সট মিলে গিয়ে, মানে এই রাতের খাবার বলেন আর দুপুরের ওইদিকে খাবারে অল্প অল্প লাল চালের ভাত অথবা কালো চালের ভাত রাখবেন, অল্প অল্প। যেহেতু হঠাৎ করে যদি আপনি ছেড়ে দেন, ভাত ছেড়ে দেন, তাহলে মাথা ঘুরবে, দুর্বল হবে, অনেক সমস্যা হবে। তাই সকালে এই যেটা বললাম সেটা খাবেন। আর ওই দিনের ওইদিকে গিয়ে দুপুরে এবং রাতে অল্প করে ব্ল্যাক রাইস অথবা রেড রাইস রাখবেন। আর অন্য যে খাবারগুলো ডিম, মাছ, বাদাম ইচ্ছা মতো খাবেন, যত খাইতে পারেন। আচ্ছা, এখানে অনেকে চিয়া সিড খাইতে অভ্যস্ত, এই চিয়া সিডটা আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে মূল খাবার খাওয়া হয়ে গেলে তারপরে ঠকাঠক খেয়ে নেবেন চিয়া সিড, এভাবে খাবেন। মূল খাবার পরই চিয়া সিড খাবেন, অন্য কিছু খাবেন না। মূলা, গাজর, ফুলকপি, আলু এগুলো খাওয়া যাবে না ভাই। চিনি বাদ দিয়েছি, সরিষা তেল, ফাইন ফাইন ফাইন। আচ্ছা ফাইন, গোড়াটা পড়ছিলাম না। এবার আছে এই খাবারটা যেগুলো বললাম, এগুলো ইচ্ছা মতো পেট ভরে খাবেন আপনি। আচ্ছা, 2 দিন এভাবে খাওয়ার পরে 3 দিনে কি করবেন, 3 দিনে এর মধ্যে যদি এভাবে খাইতে থাকেন আপনার ক্ষুধা কমে যাবে। এবার একটা কথা বলি, এই যে খাওয়ার মধ্যে কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, ঘি, অলিভ অয়েল ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আপনি মুখে ঢুকাইতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। আর প্রথম দিকে চর্বিটাই বেশি খাওয়া লাগবে, এই যে গুড ফ্যাট, ভালো চর্বি। আচ্ছা, 2 দিন এভাবে খাবেন, অল্প ভাত ওইদিকে। আর 3য় দিনে গিয়ে আপনি দুপুরেও ভাত ছেড়ে দিবেন, ভাত রাখবেন না। সকালে ইচ্ছা মতো কি ওই যে ভিনেগার, বেকিং সোডা, তারপরে টারমারিক টি ইচ্ছা মতো আপনি কোকোনাট অয়েল, এমসিটি অয়েল বেশি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার পিঙ্ক সল্ট দিয়ে, তারপরে আপনার যত দেরি করা যায় সকালের খাবারটা তত দেরি করে দুপুরের দিকে এসে ইচ্ছা মতো 5টা-7টা ডিম, সালাদ, শাকসবজি, বাদাম এগুলো নিলেন। যদি আপনি এগুলো নেন তাহলে আপনার আর ক্ষুধা লাগবে না। এই খাবার খাওয়ার আগে অবশ্যই ওই যে খাবার সালাতের সাথে লেবু দিতে হয়, খাবার খাওয়ার আগে ভিনেগার খেতে হয়, একটা অ্যাক্টেরিয়া খেতে হয়, এগুলো বিস্তারিত আছে। খাবার খাওয়ার আগে একটা অ্যাক্টেরিয়া, একটু ভিনেগার খেয়ে আপনার পেটের অ্যাসিডটা ঠিক করে নিয়ে এই খাবারগুলো খাইতে হবে। আচ্ছা, খাওয়ার পর এক্সারসাইজ তো চলতেছে প্রত্যেকদিন সকালবেলা। দিনের শেষ খাবারটা সেম ওইভাবে খাবেন। আর যখনই পানি খাবেন ওই পানির সাথে পিঙ্ক সল্ট থাকতে হবে, তাছাড়া মাথা ঘুরবে। আর একটা করে কচি ডাবের পানি খাবেন বিকালবেলা, এটা হচ্ছে ফাস্টিং আওয়ারে না, এটা ফিডিং আওয়ারে খাবেন। আচ্ছা, দিয়ে রাতের খাবারটা আস্তে আস্তে আপনার ওই সন্ধ্যা 6টার মধ্যে বা 7টার মধ্যে শেষ করবেন। এই তারপর থেকে এইভাবে চলবেন। এখন কথা হচ্ছে এই সাইজ, মানে এই যে প্রথম পর্যায়ে আপনি ভাত ছেড়ে দিয়ে শাকসবজি, ডিম, মাছ, বাদাম, সালাদ, তারপরে আপনার কি চিয়া সিড এই খাবারে আসবেন। এখন আপনার এই সময়ে যত খাবার খুশি তত পেট ভরে খাবেন। প্রথম দিকে যদি 4 বার, 5 বার, 6 বার, 7 বারও আপনার খিদা লাগে আপনি ততবারই খাবেন। এই কথাটা মাথার মধ্যে ঢুকেন, কথাটা একটু বাঁকা করে বলছি এই জন্যে। অনেকে মনে করে যে ওজন কমাবো, ডায়াবেটিস ভালো করব, প্রথম দিকে কম খাবো তাহলে ওজন কমবে, ডায়াবেটিস ভালো হবে। একেবারে মারাত্মক ভুল ধারণা, এখানেই আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই প্রথম দিকে আপনি খাবেন হাতির মতো ইয়া খাবেন, গরু মহিষের মতো খাবেন প্রথম দিকে, যদি আপনি খাইতে পারেন। আর আপনি খাইতে না পারলে খাবেন না। তখন এক সময় দেখবেন যে আপনার ফ্যাট অ্যাডাপটেশন হয়ে যাচ্ছে, মানে আপনার ক্ষুধা কমতেছে। ক্ষুধা মানে ফ্যাট অ্যাডাপটেশন হচ্ছে কখন আপনি বুঝবেন যে আপনার ক্ষুধা কমে যাচ্ছে, তখন বুঝবেন ফ্যাট অ্যাডাপটেশন। মানে এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খাবেন, তারপরে দেখবেন যে আপনার খাওয়া লাগতেছে না, কিন্তু শরীরে এনার্জি বাড়ছে। কি যে পিঙ্ক সল্ট মিশ্রিত পানি খাচ্ছেন কখনো বাদ দিবেন না, ডাবের পানি খাচ্ছেন বিকালবেলা, আর অন্য যে খাবারগুলো খাচ্ছেন আপনার এনার্জি কমবে না। এখন কথা হচ্ছে আপনার ক্ষুধা নাই, ক্ষুধা হারিয়ে গেছে, তখন আপনার ফ্যাট অ্যাডাপটেশন শুরু হয়ে গেছে। আপনি বুঝে গেলেন ক্ষুধা হারিয়ে গেছে মানে আপনার খাওয়া বন্ধ, তখন আপনি ইচ্ছা করলে রোজা করবেন।
ইচ্ছা করলে রোজা করবেন, ভোর রাত্রে পিঙ্ক সল্ট দিয়ে 2-3 গ্লাস পানি খাবেন বা 1 গ্লাস পানি খাবেন, সারাদিন কিচ্ছু খাবেন না, ইফতারে চলে যাবেন। আর যারা রোজা করতে পারবেন না তারা কি করবেন, ওই যে ঘুম থেকে উঠে ওই রেশিওতে যেটা বললাম একটু আগে ওইভাবে আসবেন, এসে যখন আপনার ক্ষুধা লাগবে তখন খাবেন, তার আগে কোনো খাওয়া নেই। খাওয়ার সময় হয়েছে খাবো এইটা বাদ দেন, এটা একেবারে ভুল থিওরি, আমাদেরকে ধ্বংস করার জন্য এই থিওরি যে ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে, ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে, এগুলা এমন একটা জঘন্য সিস্টেম। খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার ক্ষুধা লাগলে খাবেন, শরীরের এনার্জি নষ্ট হয়ে গেছে তখন খাবেন, তাছাড়া কোনো খাওয়া নাই। আচ্ছা, সকালের খাবারটা দেরি করে খাবেন, যদি দিনের মধ্যে একবার আপনার ক্ষুধা লাগে, একবারই সুন্দরভাবে ডিম, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি ইত্যাদি যত আপনার খাওয়ার দরকার একবারে আপনি ইচ্ছা মতো খেয়ে নেবেন। দিয়ে তারপরে মামুন ভাই আছেন, মতির ভাই আছেন বিল্ডিং এতে 22 কেজি ওজন কমিয়েছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা মতো খাই নেবেন, যারা একবার খায় অভ্যস্ত, ইচ্ছা মতো ওই জায়গায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাইতে হবে, তাছাড়া কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। আচ্ছা, এইভাবে বেশ কয়েকদিন চলবে, আর এর মধ্যে আপনার এক্সারসাইজ চলবে, এর মধ্যে আপনার শ্বাসের ব্যায়াম চলবে, এর মধ্যে আপনার হট কোল্ড থেরাপি চলবে, এর মধ্যে উইম হপ চলবে, এর মধ্যে ঘাসে হাঁটা চলবে, এর মধ্যে রোদে যাওয়া লাগবে, এর মধ্যে ভিটামিন ডি যদি কম থাকে আপনার চুল পড়ে যাবে, সবুজ শাকসবজি যদি কম চুল পড়ে যাবে, কুচকা যাবে, মানে শুকনো শুকনো ভাব আসবে, মানে একটা মানে ভালো লাগবে না, এরকম একটা বিষয় আসবে। তো ভিটামিন ডি যেভাবে খাইতে বলে আরফান ভাই সেইভাবেই খাইবেন। আমিও ওই আরফান ভাই নকল করি। আপনার 2টা ম্যানাকুইন আর একটা ডি ব্যালেন্স 50,000 টানা 2 মাস খাবেন, তার আগে ভিটামিন ডি চেক করে দেখবেন, যদি 30-40 থাকে তাহলে এই কোর্সটা টানা 60 দিন খাওয়ার পরে চেক করে দেখবেন, যদি 100-এর উপরে চলে যায় তারপরে মেইনটেইন ডোজে ডি কে 4000 2টা করে খাবেন আজীবন। ভিটামিন ডি অ্যাকশন দিছে নিয়ে আসবেন না, উপরে রাখবেন। এইভাবে যখন কয়েকদিন চলবেন, ফ্যাট অ্যাডাপশন হয়ে গেছে, আপনি রোজা করছেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং করতেছেন, এক্সারসাইজ করতেছেন, এনার্জি আছে, খুব ভালো লাগছে, রোজা করেই যাচ্ছেন। তার মানে কি, এখানে একটা কথা মনে রাখতে হবে, যারা ডায়াবেটিসের ওষুধ খান, এইবার সেখানে আসবো, যারা ডায়াবেটিসের ওষুধ খান তারা কি করবেন। প্রথমে যখন শাকসবজি দিয়ে আসলেন, কি আপনার চিনি জাতীয় সকল খাবার বাদ দিলেন, আর আপনার ডায়াবেটিস চেক করতে হবে। ডায়াবেটিস চেক করে যখন দেখবেন ডায়াবেটিস কমে আসে, সাথে সাথে ওষুধ বাদ দিতে হবে আপনার। আর যারা শাকসবজি, ডিম, মাছ, বাদাম এর উপরে আসবেন, মানে সকল প্রকার কার্বোহাইড্রেট বাদ দিয়ে তখনই আপনি ডায়াবেটিসের ওষুধ বাদ দিবেন। আর সব সময় ডায়াবেটিসের করবেন, এই চেক করবেন যে খাওয়ার পরে কি অবস্থা, খাওয়ার আগে কি অবস্থা, ডায়াবেটিস চেক করবেন, আর দেখবেন যে ডায়াবেটিস ভালো হয়ে গেছে। চিনি জাতীয় খাবার না খাইলে আর রাত যদি না জাগেন আর টেনশন যদি না করেন, আপনার রক্তের সুগার কখনো বাড়বে না। আচ্ছা, এখন এরা খাইতে সুগার যদি আপনার 4-এর কাছে আসে, তখন আপনাকে আবার ওই কার্বোহাইড্রেট ধরতে হবে। আর এই কয়দিন ফ্যাট অ্যাডাপশন হয়ে গেলে, আর আপনি যদি ফাস্টিং করেন, রোজা করে আপনার শরীরটা শুকিয়ে যাবে, চিকন হয়ে যাবেন, আপনার ডায়াবেটিসও ভালো হয়ে যাবে। তখন আপনি যাবেন মাসেল বিল্ডিং এক্সারসাইজে। ভাত খেতে হবে, ভাত যে একটু আগে বললাম কালো চালের ভাত, ওই যে প্রথমে লাল চালের ভাত আর কালো চালের ভাত অল্প অল্প করে খাইতে খেতে ছেড়ে দিয়েছেন, আবার এখন এসে আবার অল্প অল্প করে ধরতে হবে। কি জন্য, আপনি দীর্ঘদিন হয়তো বা কারো 15 দিন, কারো 20 দিন, কারো 1 মাস এই ভাতগুলা ছেড়ে থাকতে হয়েছে, তাই হঠাৎ করে আবার ভাত বডিতে দিলে আবার একটু সমস্যা আছে। ভাত কিন্তু আবার অ্যাসিডিক ফুড এবং সুগার আছে, বডিতে ইনফ্লামেশন করে, তাই প্রথমে অল্প দিয়ে ধরবেন। ভাত খাইতে হবে কি করে, আবার এখানে কথা বলতে হয় যে আগের দিন রান্না করে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিয়ে পরের দিন বের করে ঘি দিয়ে গরম করে এটা খেতে হবে। কখন, শাকসবজি, ডিম, মাছ, বাদাম, সালাদ এগুলা খাওয়ার পরে শেষে গিয়ে এটা খাইতে হবে। খাওয়ার পরে আবার চেক করে দেখতে হবে যে আপনার সুগার বাড়ছে কিনা। যদি বেড়ে যায় তার মানে আপনার কিছুটা ভুল আছে কোথাও, মানে কোষটা এখনো সম্পূর্ণ খালি হয়নি। আপনাকে তখন এক্সারসাইজ করে এই সুগারটাকে তাড়াইতে হবে। কারণ আপনি তো চিকন, যদি আপনি আবার সুগার বাদ দেন আরো চিকন হয়ে যাবেন। তাই এই স্টেজে এসে আপনাকে এক্সারসাইজ করতে হবে। কোন এক্সারসাইজ? মাসেল বিল্ডিং এক্সারসাইজ, যা আমি এখন চালাচ্ছি। আমার চেহারা আজ থেকে 2 বছর আগে যা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। যারা দেখেছেন 2-3 বছর আগের ভিডিও আর এখন দেখেন, তারাই তুলনা করতে পারবে। প্রত্যেক দিন না 5 দিন এই মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। এখানে কেন মাসেল বিল্ডিং এক্সারসাইজের উপরে জোর দিচ্ছি বারবার, কি জন্য জানেন? যখন আপনি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করি, এই বডিতে যে সুগারটা থাকে, ওই মাসেলটা এই সুগার খাইয়া ফেলে, ওই মাসেলটা এই সুগারটাকে খাইয়া ফেলে, তাই বডিতে আর সুগার থাকে না। আর মাসেলটা গঠন হবে প্রোটিন দিয়ে। সবচাইতে ভালো প্রোটিন হচ্ছে 4 পাওয়ালা জন্তুর মাংস, তার মানে গরুর মাংস। এটা সবচাইতে ভালো প্রোটিন। তারপরে খাসি, তারপরে আসেন এই মুরগি, হাঁস, তারপরে ডিম, মাছ, এদিকে আসেন প্রোটিন। তো এই প্রোটিন নিতে হবে, প্রোটিন দিয়ে আপনার মাসেলটা গঠন হবে। প্রোটিন নিবেন কতটুকু প্রতিদিন? পার কেজি বডি ওয়েটে আপনার 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন হবে।
ধরে নেন একজন মানুষ তার ওজন বানাবে 70 কেজি, এখন সে আছে 60 কেজি বা 55 কেজি আছে, কিন্তু ওজন বানাবে সে 70 কেজি। এখন 70 কেজির উপরে আপনাকে প্রোটিন হিসাব করতে হবে। 70 কেজির সাথে আপনার হিসাব করে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন খেতে হবে। তার মানে ওই ব্যক্তি যদি 1.5 গ্রাম মানে পার কেজি বডি ওয়েটে প্রোটিন খায়, এখন তার ওজন 55 কেজি কিন্তু বানাবে 70 কেজি, 70 আর 35 105 গ্রাম প্রোটিন তাকে ডেইলি খাওয়া লাগবে। আর যদি 2 গ্রাম করে খায় তাহলে 140 গ্রাম প্রোটিন তার ডেইলি খাওয়া লাগবে এই মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে। মানে একটা ভালো মানের সুন্দর বড় হাঁসের ডিমে থাকে 6 গ্রাম প্রোটিন, 100 গ্রাম মাছে মানে রান্না করায় মাছটা ধরেন 100 গ্রাম মাছে থাকবে 22 গ্রাম প্রোটিন, আর 100 গ্রাম মাংসে থাকবে 24 গ্রাম প্রোটিন। এই হিসাবটা করে নিয়ে আপনি প্রোটিন খাবেন আর এক্সারসাইজ করবেন। তার সাথে কি ফ্রেশ ঘুম 7 থেকে 8 ঘন্টা, তার সাথে ঘুমাইতে যাওয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ, তার সাথে আপনার ওই মানসিক প্রশান্তির চর্চা, খালি পেটে ঘুমানো, রোদে যাওয়া। ভিটামিন ডি ঠিক না থাকলে কোনো দিনও কারো মাসেল হবে না। কারণ ভিটামিন ডি ওইভাবে ঠিক রাখতে বলেছি। এইভাবে আপনি লাইফ স্টাইলটা সাজাই নেবেন, ডায়াবেটিস হাওয়া হয়ে যাবে। তার মানে কি বললাম, আপনাকে পরিশ্রম করতে হবে, কিছুদিন ওই ফ্যাট অ্যাডাপ্টেশনটা করে নিয়ে ফাস্টিং করতে হবে, এবং ডায়াবেটিস চেক করে দেখতে হবে যে কোথায় যাচ্ছে। যখন দেখবেন ডায়াবেটিস 4-এ চলে এসেছে বা 5-এ চলে এসেছে, তখন আপনাকে ভাত ধরতে হবে। ভাত ধরেই যদি দেখেন যে ডায়াবেটিস সঙ্গে সঙ্গে আবার বেড়ে যাচ্ছে, তার মানে আপনাকে ওই জায়গায় একটু হেভি এক্সারসাইজ দিয়ে ওই চিনিটাকে কোষে খাওয়াই দিতে হবে। কোষ অনেক সময় ওই আপনার কোনো রকমের এই কি বলবো এখানে ফ্যাট অ্যাডাপ্টেশন না করে যারা ওয়েট কমায় তাদের কোষ ওই ভরাটি থাকে, মানে ভাতও খাইছে কম খাইছে, শাকসবজি খাইছে কম খাইছে, চিকন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এটা একটা ভুল থিওরি। আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশন করে ওয়েট কমাইতে হবে, তাহলে ওই কোষের ভিতর ফ্যাটটা গলবে, তখন কোষটা খালি হবে। আচ্ছা, তখন কোষ খালি হওয়ার পরে ধরেন আপনার ডায়াবেটিস 4 থাকতেছে, এখন ভাত খাওয়ার পরে 6 হয়েছে, কিছু না। এখন তখন আপনি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করবেন, যথেষ্ট পরিমাণে ভাত খাবেন, তারপরে আপনার যতটুকু সুগার বডিতে বাড়বে সেইটা আপনার মাসেলে খেয়ে নেবে, আপনার এই সুগার বাড়বে না। নেসার ভাই মাসেল বিল্ডিং এর নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করছি, ইনশাল্লাহ হ্যাঁ করবেন, আমি করতেছি আলহামদুলিল্লাহ, আপনি করবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনি মাসেল গেইনের মাধ্যমে আপনার মাসেল হবে। ওই যে কথার কথা, যার ওজন 80 কেজি বা 90 কেজি, সে 90 কেজি ব্যক্তি যদি শুকায়া 50 কেজি বা 60 কেজিতে আসে, শুটকা হয়ে যাবে, চিকন চামড়া ঝুলে যাবে, লম্বা। এই ক্ষেত্রে তাকে ওই মাসেল বিল্ডিং এক্সারসাইজ করে তার ওই মাসেলটা টন টাইট হবে, টান 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 হয়ে যাবে। এখন কয় যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ কয়দিন করবো? যতদিন আপনি শক্তিশালী থাকতে চান ততদিন আপনাকে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। আর যতদিন আপনি সুন্দর থাকতে চান ততদিন আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যতদিন আপনি রোগা হতে না চান ততদিন আপনার এই লাইফ স্টাইলটা মেনটেন করতে হবে। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানা কুইন, এই দুইটা আর কি ওষুধ। আচ্ছা, তো অনেকেই বলে যে এই যে নিয়ম মেনে চললে ভালো থাকা যায় আর নিয়ম ছেড়ে দিলে আবার অসুস্থ হয়ে যায়। আরে ভাই, একটা সহজ বাংলা কথা শোনেন, আপনি তো অনিয়ম করেই মানে লাইফ স্টাইলটা যাচ্ছে তাই করেই তো আপনি ডায়াবেটিসের রোগী হয়েছেন। না আছে আপনার খাওয়ার ঠিক, না আছে আপনার ঘুমের ঠিক, না আছে কোনো কিচ্ছু ঠিক নাই, ওইভাবেই তো আপনি ডায়াবেটিসের রোগী হয়েছেন। তা আবার আপনি ওই লাইফ স্টাইলে যাবেন, তাহলে তো আবার হবে, এটা সোজা হিসাব। যে লাইফস্টাইল লিড করে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন আর এখন সুন্দর সুস্থ হয়ে গেছেন, আবার ভালো হয়ে গেছেন, ওই ডায়াবেটিসটা ভালো করলেন অনেক কষ্ট করে, দিয়ে বলছেন যে আবার লাইফস্টাইল বাদ দিলে ওই আপনার ডায়াবেটিস হবে। আবার যদি নোংরা লাইফস্টাইলে যান তাহলে আবার নোংরা লাইফস্টাইলে ডায়াবেটিস হবে। এই তো মোটামুটি এই ফ্যাটি লিভার গ্রেড 3, ফ্যাটি লিভার 3 এটাও ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার না। ফ্যাটি লিভার নিয়ে আমার ভিডিও আছে, আবার ইনশাল্লাহ করবো। তো এইটুকু ছোট্ট এই বিষয়টা যদি আপনারা মেনটেন করেন বা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে ভালো থাকবেন, মুক্ত থাকবেন, আজীবন সুস্থ থাকবেন। এটাই। ছোলাতে প্রোটিন আছে, হ্যাঁ প্রোটিন আছে আর সুগারও আছে ছোলাতে। তো এই ছোট্ট ভিডিওটা যদি মনে করেন কারো কাজে লাগবে তাহলে একটু শেয়ার দিয়ে দিন, আরেকজন যেন উপকৃত হয়। বেশি বেশি শেয়ার দিবেন, কমেন্ট করবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে। আর কালকে বৃহস্পতিবার আমার ছুটি আছে, ইনশাল্লাহ শুক্রবারে লাইভে আসবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।